Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে সবাইকে স্বাগত জানাই। আমি প্রেমবন্ধু। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিদ্রোহী কবির ১২২তম জন্মদিন পালন করিমগঞ্জে। জেলা পুলিশ অধীক্ষককে সংবর্ধনা নাগরিকদের। সারা ভারত কৃষক মোর্চার কালো দিবস পালন। ফকিরাবাজার এলাকায় মহাসড়ক নির্মাণে দুর্নীতির প্রতিবাদ। সেবিকা সমিতির গোপূজন। ডিএফও বদলির সরকারি নির্দেশ অমান্য করা নিয়ে প্রশ্ন জনমানসে। জিপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা। সারা কাছাড় অটোরিকশা মালিক সংস্থার সংবাদমেল। কোভিড আতঙ্কে ঘরে থেকেই বিদ্রোহী কবি স্মরণ। বিশাল অঙ্কের ফেন্সিডিল কফ সিরাপ জব্দ বদরপুরে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন হয় সীমান্ত শহর করিমগঞ্জে। কোভিড বিধি মেনে শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত কবির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের জেলা কমিটি এবং বিভিন্ন সাংস্কৃতিক দল সংগঠন। কবি নজরুল ইসলামের জন্মদিনে আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শহর কমিটি এবং জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এসেছি। গানে নাচে তো আর পরিপূর্ণ করতে পারলাম না, ওনাদের এত সম্ভব কাজে আমরা ওনাদের সামনে উপস্থাপিত করতে পারছি না এই কোভিডের প্রবলেম সমস্যায়। ওই জন্য আমরা এই অতি সংক্ষিপ্তভাবে ফুলমালা দিয়েই ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমরা শুধু এই কথাটাই বলতে চাইছি যে বিদ্রোহী কবিকে মাল্যদান যখন আমরা করব তখন একটা কথা পরিষ্কারভাবে আমাদের মনে রাখতে হবে যে
তিনি বলেছিলেন যে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমি রণিবে না। এই যে কথাটা আজকের অবস্থায়ও সারা ভারতবর্ষে আমরা এই বিষয়গুলো দেখছি। সুতরাং যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন তখনই আমরা করতে পারব যদি নিজেকে আমরা সেই সংগ্রামে, সেই কাজে নিয়োজিত রাখি, এবং এটাই যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন। ডাকাত এবং মাদকদ্রব্য পাচারকারীদের বিরুদ্ধে সফল অভিযানে নেতৃত্ব দেয় জেলা করিমগঞ্জের নাগরিকরা অভিনন্দন জানান জেলা পুলিশ অধীক্ষককে। উল্লেখ্য, করিমগঞ্জ জেলায় নিযুক্ত হওয়ার পর থেকেই পুলিশ অধীক্ষক IPS মায়াঙ্ক কুমার আগরওয়াল শূন্য সহনশীলতা দেখিয়ে চলেছেন দুর্নীতির বিরুদ্ধে। শহরে করিমগঞ্জের পুলিশ সুপার যেভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়েছেন, ডাকাতি এবং ড্রাগস ইদানিংকালে যেভাবে সাফল্য অর্জন করেছেন, অত্যন্ত সুনামের সহিত আমরা করিমগঞ্জবাসী জনগণ অত্যন্ত আনন্দিত যাতে আমরা এরকম পুলিশ সুপার পেয়েছি, যাতে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোরতম অভিযান হয়। সেই জন্য আমরা করিমগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত। মোদী সরকারের জনবিরোধী নীতি, কৃষক বিরোধী কৃষি আইন, বিদ্যুৎ মাশুল বাতিল, শ্রম আইন সংশোধন এবং কর্পোরেট স্বার্থবাহী কোভিড টিকাকরণ নীতি বাতিলের দাবি নিয়ে কালো দিবস পালন করে সংযুক্ত কৃষক মোর্চা করিমগঞ্জ শাখা। সংগ্রাম চলছে, চলবে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কেন্দ্রের জিনিসপত্র দর বাড়ছে কেন? কেন্দ্রের মোদী সরকার জবাব চাই, জবাব দাও। আওয়াজ দে, আওয়াজ দে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। 26শে মে আজকের দিনে দেশব্যাপী কালো দিবসের ডাক দিয়েছে। এই কৃষক সমাজ, সংযুক্ত কৃষক মোর্চার ডাকে সাড়া দিয়ে ভারতবর্ষের সবগুলি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, অন্যান্য গণসংগঠন তারা এই ডাকে সাড়া দিয়েছেন। ভারতবর্ষের 12টি বিরোধী রাজনৈতিক দল এই ডাককে সমর্থন করছে। আমরা আজকে করিমগঞ্জে CITO এবং সারা ভারত কৃষক সভার উদ্যোগে মূলত করিমগঞ্জের বিভিন্ন গণসংগঠনকে নিয়ে আজকে আমরা বিক্ষোভের মাধ্যমে কোভিড পরিস্থিতির মধ্যে নিজের দেশের লকডাউন চলছে, আজকে কারফিউ চলছে, তার মধ্যেই আমরা আজকে সমস্ত সরকারি আইন কানুন নিয়ম মেনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আজকে একদিকে আজকের দিনে কৃষক আন্দোলন যখন 6 মাস অতিক্রম করেছে, কালকে থেকে 7 মাসে পা দেবে, আজকে একই দিনে কেন্দ্রের মোদী সরকারের বলতে পারেন আমাদের বঞ্চনার 7 বছর আজকে পূর্ণ হয়েছে। করিমগঞ্জ সুতারকান্দি রাস্তার ফকিরাবাজার এলাকায় মহাসড়ক নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় জনগণ। তারা রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন। তারা অভিযোগ করেন, শহর অঞ্চলে রাস্তা নির্মাণে ভালো কাজ হলেও গ্রামাঞ্চলে রাস্তার কাজ অতি নিম্নমানের হচ্ছে। রাস্তার কাজ সঠিকভাবে করার দাবি নিয়ে নবনিযুক্ত জেলাশাসক, বিধায়কদের কাজ পরিদর্শন করার আহ্বান জানান তারা। করিমগঞ্জের ডিসি স্যার নতুন আইসন, আপনি আপকা স্যার নতুবা ডিসি স্যার দে ফাটাপকা আমরা এটা পাবলিক দেখুন, এটা বিভিন্ন ভাবে আমরা দুর্নীতি চলে। আমি আজ জোর করি আর আমি ফকিরবাজার বাড়ি, আমরা সবু 1 বছর ফকিরবাজার বাড়ি, বিভিন্ন মানে কিতা উপায় দুর্নীতি চলে। আমি 500 MLA আজ জোর করি আর আপনারা দেখুন
দেখুন রাস্তায় তো টেকা দের কত কয়েক কোটি টাকার কয়লা যায়, কয়েক কোটি টাকার লাইমস্টোন যায়, অবাধি প্রাণ আয় আর কিতা কিতি আয়। এক মাত্র তো মানে মেন সাবজেক্ট হইলো আপনারা আইন সব আইন রাস্তার কাজ হইতো সবে স্যার, আমরা চাই রাস্তা কাজ হইতো, কিন্তু টাউনে যেরকম হাইট আছে ওরকম অনেক গ্রামও হাইট হইতো এবং সুন্দর রাস্তা হইতো। আমরা লাস্ট 10 days আমি দুই একজন তারা ম্যানেজার আছিল তারা আমি কইছি যে দেখুন দাদা আপনারা কাজ চলের ঠিক আছে, কাজ সুন্দর হওয়ার, কিন্তু সাইড যেগুলো আছে সাইডগুলো এমনিতে যার গিয়া ছুটিয়া যার গিয়া কাজ করার 48 আওয়ার্স তারা কইছে আমার যে 48 আওয়ার্স পরে সেটিং হয়েছিল। তো এখন 3-4 দিন হইয়া আসছে, কিন্তু এখন পর্যন্ত যেরকম আসিল ও খুলিয়াই যার গিয়া, গাড়ি এগুলো সাইডে দিয়ে উঠলে এগুলো এমনি খুলিয়া যায় গিয়া। তো এইরকম কাজ যদি হয় 6 মান্থ আফটার 6 মান্থ পরে তো শেষ, ফুল আবার যেরকম আসিল ওরকম হয়ে যাব। ইভেন যে জায়গাত আগে প্রবলেম আসিল ফাটা আসিল এই জায়গা সেম ওরকম এখন গাড়ি ওভারলোড যায়, যাওয়ার পরে হয় কিনা আবার সেম ওরকম সেম হয়ে যায়, মানে জায়গাটা আবার ডাবি যায়। এরকম হইলে এই রাস্তার কাজ করার দরকার আছিল কিনা, যেরকম আসলে ওরকম ঠিক আছে, মানে করাপশন এটা অবভিয়াসলি। প্রতি লোকের আসুন যারা সবরে জিগাইলেন আপনারা কেন আমার ডিপার্টমেন্টের মানুষ আইসেন, তো আমরা উদ্দেশ্য কামটা সুন্দর হইতো, করাপশন ফ্রি কামটা হইতো। তো সব মানুষও করাপশনের ডিপার্টমেন্ট তাই হইতো করাপশন হন না। আমরা তান্ডে জিজ্ঞাসা করলে তাই হয়তো আমরা গিয়ে দেখতাম, অফিসও গিয়ে দেখতাম, প্রসিডিওর মেনটেন করতাম, কাগজ দেখতে হইলে। দেখো আমরা গ্রামের মানুষ, এটা তো আর এলা যে শিক্ষিত মানুষ না, টাউনের মানুষের লাখান উবা করে খাম, টাউনে উবা করে খাম করে লাইছে, তারা আটটাইছে তারা আটটাইয়া খাম করে যাইছে। আর টাউনের যে দেখানি লাগছে না, তারার কোনো কুচ্ছু দেখানি লাগছে না, টাউনও তারার কাগজ দেখানি লাগছে না, টাউনে বালা করে খাম হয়েছে তারা দর্শন। আমরা ধরার বাদে উঠিয়া কইতরা অফিসও যাইতাম, ওথায় যাইতাম, ওখানেও যাইতাম। কার মানুষ অশিক্ষিত মানুষ বেশিরভাগ মানুষ, আর এখানে এই ডিপার্টমেন্টের ওটা দেখানি হয়, আইন কানুন দেখানি হর। তো এটা আমরা তাই আমরা দুর্নীতিমুক্ত একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাই চাইতে দুর্নীতিমুক্ত, আমরা চাই দুর্নীতিমুক্ত। আর এখানে দুর্নীতি হর মানুষে হয়তো দুর্নীতি হর, আমি একলা কই না, সব মানুষে হয়তো দুর্নীতি হর, কিন্তু ডিপার্টমেন্টে তাই সাফাই দিতে দুর্নীতি হর না করিয়া। তো এটা তাই অস্বীকার করা, তাই কোনো কাগজ দেখাইতে পারতেন না, আমরা হইতাম গিয়া। তো আমরা দাবি থাকলো কাগজ তাই দেখাইতে পারেন না, আমরা ওখানে থাকবো ঠিক আছে। তাই কন্ট্রাক্টর সাহেব আমরা ওখান দক্ষ তাই লিখিতভাবে ওখান দক্ষ তাই 2 নম্বরে কাজ হইতো না, আমরা জয়মু এভাবে 2 নম্বরে কাজ আমরা চোখের সামনে করতে দিতাম না। আমরা তাই লিখিতভাবে আমরা প্রতিশ্রুতি দক্ষ বা মৌখিকভাবে প্রতিশ্রুতি দক্ষ তাই 2 নম্বরে কাজ করতে নাই কন্ট্রাক্টর সাহেব এখনো। লামডিং প্রখণ্ডের রাষ্ট্রীয় সেবিকা সমিতির উদ্যোগে পূর্ণিমার পবিত্র ক্ষণে গোপূজন আদি করতে দেখা যায়। এই অনুষ্ঠানে গোদুগ্ধ ছাড়াও গৌমূত্র এবং গোবরের মহা উপকারিতার প্রতি লক্ষ্য রেখে গোধনকে গোমাতা রূপে পূজা এবং হত্যা বারণ করা হয়েছে বলে মন্তব্য করেন সেবিকা সমিতির কার্যকর্তারা। সুধীর দর্শকবৃন্দ, লীলা মেডিকেল হল আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের এই লীলা মেডিকেল হলে যে সম্মানীয় বিশেষজ্ঞরা বসবেন রোগী দেখার জন্য, ওনারা হচ্ছেন ডক্টর বিপুল চন্দ্র ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি রোববার। ডক্টর জহিরুল ইসলাম তাপাদার, অস্থিরোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন মঙ্গলবার ও শনিবার। ডক্টর দিব্যজ্যোতি বর্মন, নাক কান গলা বিশেষজ্ঞ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন বৃহস্পতিবার। ডক্টর ঋষভ দাস, দন্ত বিশেষজ্ঞ, রোগী দেখবেন শনিবার ও রবিবার। ডক্টর অঙ্গনা দাস, দন্ত বিশেষজ্ঞ, রোগী দেখবেন মঙ্গলবার ও শুক্রবার। তাছাড়া অনেক বিশেষজ্ঞ ডক্টরগণ এখানে রোগী দেখবেন। আমাদের এই মেডিকেল হলে ঔষধ হোম ডেলিভারি দেওয়ারও সুব্যবস্থা আছে। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে।
8011643664 বা 7578949878 লীলা মেডিকেল হল, মেইন রোড, করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সীমান্ত শহর করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডে পয়লা বৈশাখের শুভ দিনে যাত্রা শুরু করলো নতুন এক ব্যবসায়ী প্রতিষ্ঠান, ডি গ্রোসার নামের এই প্রতিষ্ঠান। এখানে উন্নত মানের চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো অতি সুলভ মূল্যে পাওয়া যায়। বিভিন্ন স্বাদের বিস্কুট, কেক, শিশুদের প্রোটিন জাতীয় খাবার ও নানা রকমের স্টেশনারি সামগ্রী পাওয়া যায় এই প্রতিষ্ঠানে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিনিসপত্র অর্ডার দেওয়ার সুব্যবস্থা আছে। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কল করতে পারেন। মোবাইল নম্বর হলো 9613862370। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামী 15 এপ্রিল শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের অশেষ কৃপায় ভারত সেবাশ্রম অনুমোদিত ও করিমগঞ্জ হিন্দু মিলন মন্দির পরিচালিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। স্থান বিপিন পাল রোড, করিমগঞ্জ। আগামী 16 এপ্রিল হইতে প্লে ক্লাস ও নার্সারি ছাত্রছাত্রীদের জন্য ভর্তির ফর্ম পাওয়া যাবে। যোগাযোগ মোবাইল নাম্বার 9435076929। Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. কাছাড়ের ডিএফও সানিদুল চৌধুরীর বদলি সরকারি নির্দেশ অমান্য করার পিছনে কী রহস্য, প্রশ্ন তুলে সরব হলো একাধিক সংগঠন। বুধবার শিলচরে বরাক নাগরিক সংসদ আকসা সহ ইউটিডিসির কর্মকর্তারা ডিএফও সানিদুল ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর প্রশ্ন ছুড়ে দেন। তারা বলেন, কাছাড়ের বন বিভাগকে দুর্নীতির মৃগয়াখাতে পরিণত করছেন ডিএফও। সরকারি নির্দেশ অবমাননার দায়ে ডিএফও সানিদুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা এবং এর অন্যথা হলে আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়ে দেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। আমরা অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আকসা, বরাক নাগরিক সংসদ এবং ইউটিডিসি সম্মিলিতভাবে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি। বিষয়টা হলো কাছাড়ের বন বিভাগ যিনি ডিএফও, তার সানিদেও ইন্দ্রদেব চৌধুরী এখান থেকে ট্রান্সফারের নির্দেশ এসেছে। এখানে উনি গত 3.5 বছর এখানে থেকেছেন এবং আমরা দেখেছি তার কার্যকালে যে কাছাড় বনাঞ্চল বিভিন্ন ধরনের দুর্নীতিতে হয়েছে এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে উনি জড়িত। সরকারি নিয়ম অনুসারে যেহেতু তার বদলির নির্দেশ এসছে, এই সরকারি বদলির নির্দেশকে উনি বৃদ্ধাষ্টাঙ্গ দেখিয়ে এখানে বহাল তবিয়তে থাকার চেষ্টা করছেন। এর পেছনে নিশ্চয় একটা কারণ রয়েছে, একটা চক্র রয়েছে ওনার পেছনে। কে বা কারা তাকে মদত দিচ্ছে সেটা দিবালোকের মতো স্পষ্ট হওয়া দরকার। আমরা এই 3 সংগঠন সরকারকে জানান দিতে চাই, ওনাকে এখান থেকে বরখাস্ত করা হোক। উনি নিজে গৌহাটি হাইকোর্টে কেস করেও হেরেছেন
এত কিসের মোহ এখানে এখানে থাকার জন্যে যায়? এখানে সরকারি নির্দেশকে উনি মানছেন না, এখানে থাকার জন্য যে উনার যে অসীম আগ্রহ আকশা সেটাকে ভালোভাবে নিচ্ছে না। সেই সঙ্গে জেলা উপায়ুক্তকে আমরা জানান দিতে চাই, এই জেলার আপনি সর্বময় কর্তা, আপনার জেলা শাসকের আমরা এখানে ইন্টারফেয়ারেন্স চাইছে আকশা, এবং এটা অফিসে এই যে ডিএফও নিয়ে যে দড়ি টানাটানি এটা ঠিক নয়। যদি এটা এভাবে চলতে থাকে তো এই 3 সংগঠন আমরা বাধ্য হব গণতান্ত্রিকভাবে আমরা রাস্তায় নামতে। কাছাড় বন বিভাগে ডিএফও পদে নিয়োগ নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আজ বরাক নাগরিক সংসদ আকশা এবং ইউটিডিসির পক্ষ থেকে আমরা রাজ্য সরকারের কাছে স্পষ্টতই দাবি জানাচ্ছি যে ডিএফও সান্নিদেও ইন্দ্রদেও চৌধুরীকে অবিলম্বে তার পদ থেকে বরখাস্ত করতে হবে। সরকারি নির্দেশ একদিকে তিনি অমান্য করে কার্যত তিনি একটা প্রত্যাহ্বান ছুড়ে দিয়েছেন, পাশাপাশি সান্নিদেও ইন্দ্রদেও চৌধুরীর কার্যকাল ইতিমধ্যে 3.5 বছর অতিক্রান্ত। এই সময়ে কাছাড় বন বিভাগকে তিনি দুর্নীতির মৃগয়া ক্ষেত্রে পরিণত করেছেন। এই 3.5 বছরে অন্তত 1000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। সেই কাঠ চোরাচক্র, পাথর চক্র, আরও অন্যান্য যেসব বনজ সামগ্রী রয়েছে, কার্যত এর অবাধ লুটপাট হয়েছে। এবং আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভাগীয় তদন্ত হয়েছে এবং বর্তমানেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযোগটি হলো যে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে অমূল্য বনজ সম্পদ ঠিক অর্থাৎ সেগুন কাঠ লরির পর লরি প্রতিদিন সেগুলো আসছে দীর্ঘকাল ধরে, এবং আমাদের কাছে খবর রয়েছে যে লরি পিছু 2 লক্ষ টাকা করে সংগ্রহ করেন সান্নিদেও ইন্দ্রদেও চৌধুরী। এই যে এত বড় একটা নৈরাজ্য তিনি বন বিভাগে 3.5 বছর ধরে তিনি কায়েম করেছেন, সিন্ডিকেট রাজ গড়ে তুলেছেন, এর বিরুদ্ধে বিভাগীয় উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে এবং এর আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীলের বিরুদ্ধে গ্রামের যুবককে বেধড়ক মারপিটের অভিযোগ। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযোগটি অতিরঞ্জিত বলে দাবি করেন জিপি সভাপতি সহ গ্রামের লোকজনেরা। গ্রামের মধ্যে কোভিড বিধি না মানার প্রতিবাদ করায় এই মিথ্যা মামলা বলে দাবি করেন জিপি সভাপতি। মাস্ক নিয়ে কি একটা ব্যাপার আছে, এটা নিয়ে ওই যে পার্টিটা করলাম তারা 3-4 জন তারা নিয়ে মিথ্যা একটা অভিযোগ উঠাইছে আমার প্রেসিডেন্টের নামে। কিন্তু এইটার লাগে আমি ওই পার্টির বাড়িতে পর্যন্ত গেছি, গিয়ে এটা আমি দেখছি যে যদি এই ধরনের কোনো কিছু থাকে আমরা এটা সমাধান করবো। দেখছি এই ধরনের কিছু না, ঘুরিয়ে ফিরিয়ে দেখি এই এরার চক্রান্ত, এরা এটা করতেছে। কিন্তু আমার পঞ্চায়েতে এই ধরনের কোনো কাজ করছে। পঞ্চায়েতের বিরুদ্ধে সম্প্রতি কিছু অভিযোগ উঠছে যে উনি মারপিট করে এলাকার মধ্যে একটা টাচ সৃষ্টি করে রাখছে, এটা কি সত্য? এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা 30 সংখ্যক দুষ্ট প্রকৃতির মানুষ আমরা পঞ্চায়েতের যে উন্নয়নমূলক কাজ করে বর্তমানে পঞ্চায়েত হওয়ার পর থেকে এটারে একটা দুষ্ট চক্র সবসময় থাকে। এটা ইমেজটা নষ্ট করার লাগি উন্নয়নের উদ্দেশ্য প্রণীতভাবে এটার সাজান, আর কিছু না। আর এখানে কোনো মারপিটও নেই। পঞ্চায়েতে শুধু কইছে যে তোমরা মাস্ক ব্যবহার করিও সরকার নির্দেশ মতো, আর 2 মিটার দূরত্ব, 2 গজ দূরত্ব ডিভাইসে থাকিও, আর মাস্ক ব্যবহার করি। এটা প্রত্যেকের আমরা রেখেছি। ছেলেমেয়ের তার অধিকার আছে খোয়ার,
কিন্তু এটা নিয়ে যে মারপিট হয়েছে এটা সম্পূর্ণ সাজানি কথা এবং উদ্দেশ্য প্রণীত। এই পঞ্চায়েত হওয়ার পরে আমরা গ্রামে গঞ্জে, আমার বাড়ি ও গ্রামে আমি নিঃস্বার্থ হয়ে হয়েছি, যেভাবে খাস কমে উন্নয়ন আইছে বা গরিব দুঃখী মানুষের যেভাবে উপকৃত হয়েছে বিগত আজ 20-25 বছর বলে এই ধরনের উন্নতি জোয়ার আসে নাই। জিপির সভাপতি হিসাবে গত কিছুদিন আগে ইলেকশনের পরতনি কিছু দুষ্টচক্র মিলিয়া আমার যে কাজের ত্বরান্বিত দেখিয়া তারা আমার পিছনে এমনভাবে লাগছে যে তারা কোনো ধরনের কোনো সুবিধা না পাইয়া খালি প্রচারের মাধ্যমে আমার যে রাজনীতি জীবনটারে বিবৃত করার লাগিয়া তারা কয়জন বাড়েছে। বেশ কিছু মানুষ না, 3-4 জন মানুষ আস্থা পালঙ্গার জিপিতে। আর ওরা কি কোনো রাজনৈতিক দলের সদস্য? তারা রাজনৈতিক দলের সদস্য করিয়া আমরা ধরতাম পারি না। তারা কোনে নির্দল করে, কোনে ইউডিএফ করে, কোনে কংগ্রেস করে, কোনে বিজেপি করে। তারা একদম স্বার্থন্বেষী মানুষ। কোভিড পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে অটো চলাচল দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। এমতো অবস্থায় সরকারের কাছে এককালীন আর্থিক সাহায্যের দাবি জানায় সারা কাছাড় অটোরিকশা মালিক সংস্থা। এ মর্মে আয়োজিত সংবাদ মেলে তারা বলেন, কোভিড আতঙ্কে অটোরিকশা চলাচলে যুগ্ম যুগ্ম নাম্বারের ব্যবস্থা বলবৎ না থাকলেও তারা এটা মেনে চলেছেন। এখন আর এটা মানা সম্ভব হবে না, কিন্তু কোভিড বিধি মেনে অটো চলাচল করবে এবং যেহেতু অটো চালকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাই সরকারি সাহায্যের দাবি করেন তারা। কোভিড রুলস মেনটেন করে সবাই যেন অটো চলাচল করে। হ্যাঁ, এমনি 2 ঘন্টা যাত্রীও পাওয়া যায় না, যাত্রীও অটোই অমনেই বন্ধ আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা অর্ডিনেন্স চালিয়ে যাচ্ছিলাম এবং আমরা অনুরোধ রাখবো তারপরে যদি সম্ভব হয় সব অটো চালকের যে অর্ডিনেন্স মেনটেন করার জন্য 5 তারিখ পর্যন্ত যে নতুন সার্কুলার এসেছে, যদিও আমাদের অটো চলাচলের কোনো বিধিনিষেধ নেই অর্ডিনেন্স, তবুও আমরা জনস্বার্থে যতটুকু সম্ভব অটোর যাত্রী যদি না থাকে অযথা শহরে ভিড় না করে অর্ডিনেন্স মেনটেন করে চলার জন্য। আর একান্ত প্রয়োজন যদি পড়ে তাহলে অর্ডিনেন্স মানার কোনো দরকার হয়তো পড়বে না, কারণ সরকারের কোনো নির্দেশ নাই। তাই আমরা অটো চালকরা আগামীকাল থেকে এতদিন যেটা সরকারের নির্দেশ না থাকা সত্ত্বেও যে আমরা অর্ডিনেন্স মেনে আনছিলাম, কালকে থেকে আমরা অর্ডিনেন্স আর মানার রকম আমরা ধৈর্যহীন হয়ে গেছি। আমরা আশা করি কালকে থেকে অটো যথারীতি যেরকম 2 ঘন্টার জন্য 5টা থেকে 12টায় যে চলাচলের নির্দেশ আছে সেই অনুযায়ী চলাচল করবে এবং সব অটো তার কোভিড রুলস মেনটেন করেই চলাচল করবে। এবং আজকে আমরা আমাদের নতুন হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট আমরা আহ্বান জানাচ্ছি যে সমগ্র আসাম ব্যাপী যে অটোর যে দুর্ব্যবস্থা চলছে অটো চালকদের, আমরা কাছাড় কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ রাখছি আমাদের শিলচর জেলা তথা আমাদের বরাক উপত্যকার প্রত্যেক বিজেপি এমএলএ এবং এমপি মহাশয়ের নিকট আমরা আবেদন রাখছি, যেমন আমাদের অটো চালকদের আমরা ইতিপূর্বে আমরা খবর পেয়েছি দিল্লি সরকার 5,000 করে অটো চালকদের অনুদান দিচ্ছে। আমরা আশা করি আমাদের নতুন সরকার আমাদের এই বরাক উপত্যকার অটো চালক তথা সমগ্র আসামের অটো চালকদের একটা আর্থিক অনুদান দিয়ে আমাদেরকে উপকৃত করবেন। কারণ গত 1 বছর ধরে অটো চালকরা যে আমরা দুরবস্থার মধ্যে দিন যাপন করছি, এখন বর্তমানে আমাদের এমন অবস্থা আছে পরিবার চালানো আমাদের কাছে একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আশা রাখি সরকার অবিলম্বে একটা ব্যবস্থা করবে। তারা পূর্বে আমরা অনেক প্রিন্সিপাল ট্যাক্স মাফ করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা 2020-এর মার্চের আগে আমরা 2021-এর 20-21-এর পুরা আমরা ট্যাক্স দিয়ে দিয়েছিলাম, অ্যাডভান্স ট্যাক্স আমরা দিই, ইন্স্যুরেন্স ট্যাক্স, ফিটনেস ফি সব। কিন্তু আমরা আস্থা বছরে আমরা মূলত 2-3 মাসও গাড়ি চালাতে পারিনি। তার মধ্যে আমরা কোভিড রুলস মেনটেন করে যাত্রী কম নিয়ে চলাচল করছি। কাজেই আমাদের এখন বর্তমানে প্রত্যেকটি অটোই প্রায় 15-20 হাজার 25 হাজার টাকা ঋণগ্রস্ত আছে। আমরা তাই একটা অনুদান আশা করি গভর্নমেন্ট অবিলম্বে আমাদেরকে দেবেন এই অনুদান, এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব অফিস খোলার লগে লগেই যে আমাদের সমগ্র আসাম তথা বরাক উপত্যকা ব্যাপী যাতে অটো চালকদের একটা আর্থিক অনুদান দেওয়া যাতে বাধ্য হবে। কারণ আর্থিক এখন দেখা যাচ্ছে অনেক দোকানদার করে বাকি দিতে রাজি না, কারণ অনেক ঋণ হয়ে গেছে, কারণ ভরণ পোষণ জীবনযাপন করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আশা করি সরকার, বিশেষ করে আমাদের আসাম সরকার, দ্বিতীয়বার আবার সেই বিজেপি সরকার আমরা পেয়েছি। আমরা আশা করি
বর্তমান সরকার আমাদের বিগত দিনে দিয়ে আমাদের দুরবস্থার দিন দেখে আসছে। তাই আমরাও সরকারকে সহযোগিতা করার জন্য আমরা শিলচরের জনতাকে আমরা অরিজিন মেনে চলছি এতদিন, কিন্তু আর উপায় নাই। তাই আমরা একটা আর্থিক অনুদানের জন্য আমরা সরকারকে অনুরোধ রাখি। আশা করি আমাদের এই অনুদান দিয়ে আমাদের উপকৃত করবেন আমাদের আসাম সরকার। কোভিড আতঙ্কে সরকারি নির্দেশনা মেনে গৃহবন্দী থেকেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিন পালন করলেন বিহারের নৃত্যশিল্পী তথা শিল্পনিকেতনের কর্ণধার মানিক মালাকার। কবি নজরুল কবি নজরুল সারথি এ পার্থ সারথি বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ এ পার্থ সারথি বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ চিতের অবসাদ দূর করু করু দূর চিতের অবসাদ দূর করু করু দূর ভয় ভীত জলে করু হে নিঃশঙ্ক ভয় ভীত জলে করু হে নিঃশঙ্ক পার্থ সারথি বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি। নয়ন ভরা জ্বলবো তোমার আঁচল ভরা ফুল নয়ন ভরা জ্বলবো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল নয়ন ভরা জ্বলবো তোমার আঁচল ভরা ফুল। রাজ্যে কোভিড বিধি মেনে জনচলাচল এবং কাজকর্ম থমকে গেলেও থেমেনি অবৈধ নেশার বাজার, সাথে থেমেনি জেলা আরক্ষী বিভাগও। বদরপুর ঘাটস্থিত চেকপোস্টে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি নাকাবন্দি লাগিয়ে তল্লাশিতে চালালে বুধবার বিকেল 4:30টায় একটি গাড়ির থেকে 15 লক্ষ টাকা মূল্যের অবৈধ ফেন্সিডিল কফ সিরাপ জব্দ করে এবং সাথে করে 2 পাচারকারী ধরতে সক্ষম হয় বদরপুর পুলিশ বাহিনী। ধৃতরা হল তাজউদ্দিন ও রাশিদ আলী। করিমগঞ্জ জেলার পুলিশ সুপার ময়াঙ্ক কুমারের প্রচেষ্টায় প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু অবৈধ কার্যকলাপে জড়িত ব্যক্তি তথা নেশাদ্রব্য ধরতে সক্ষম হচ্ছে। আজি প্ৰায় ৰাতিপুৱা 10মান বজাত এটা ৰিলায়েবল চ'ৰ্চৰ পৰা আমি খবৰ পাওঁ। খবৰ পোৱাৰ পিছতো আমাৰ এছ পি মহোদয়েও খবৰ পাইছিল আৰু মোক এছ পি মহোদয়ে ততাতৈয়াকৈ আমাৰ বদৰপুৰ ঘাটত নাকা চেকিং লগাবলৈ কৈছিল যে এখন দিয়াই গাড়ীত কিছুমান ফেঞ্চি ডাইল লৈ আহি আছে, গতিকে তেওঁলোকক কৰায়ত্ব কৰিব লাগে আৰু ফেঞ্চি ডাইলখিনি জব্দ কৰিব লাগে।
ঠিক সেই খবৰ পোৱাৰ ভিত্তিতে আমি আমাৰ থানাৰ ষ্টাফ SI শ্যামলজ্যোতি ফুকনসহ আৰু ষ্টাফ লৈ মই বদৰপুৰ নাকাচিং ঘাটলৈ যাওঁ আৰু প্ৰায় যথেষ্ট কেইখন গাড়ী চেকিং কৰাৰ পিছত আমাৰ এই চ'ৰ্চে খবৰ দিয়া গাড়ীখন আহি প্ৰায় 4টা আবেলি 4মান বজাত আহি গৈছিল। তাৰপিছতে আমি গাড়ীখন ৰখাওঁ, চব্জি যিবিলাক পেকেট আছে বস্তা আছে চব্জি বস্তাবিলাক আঁতৰাই দিয়াৰ পিছত তলত আমি ফেঞ্চি ডাইলৰ পেকেট কিছুমান পাওঁ আৰু এই পেকেটবিলাক আমি কাউণ্ট কৰি দেখিছোঁ যে তাত সৰ্বমুঠ 26টা পেকেট আছিল আৰু এটা পেকেটত 3 কাৰ্টন কেফেচিন ডাইল আছিল আৰু 3 কাৰ্টনত মুঠ 300টা বটল আছিল। মুঠ বটল হৈ গৈছে আপোনাৰ 7,800টা আৰু ইয়াত যদি আমি প্ৰিণ্টেড দামটোত যদি হিচাপ কৰা যায় এটা বটলৰ দাম আছে 186 টকা 186 ৰুপিজ সামথিং। তেতিয়া টোটেল ভেলুটো দেখা যায় ইয়াত প্ৰায় 14 লাখ টকামান হ'ব। আৰু আমি খবৰ পাইছিলোঁ যে এই গাড়ীখন গুৱাহাটীৰ ফালৰ পৰা আহি আগৰতলালৈ গৈ আছে চব্জি দিবৰ কাৰণে আৰু তাৰ চব্জিৰ তলতে এই ফেঞ্চি ডাইলখিনি আছে। ড্ৰাইভাৰবিলাকৰ নাম কি হৈছে? ড্ৰাইভাৰৰ নাম আছিল ৰচিদ আলী আৰু তেওঁৰ লগত যিজন আহিছিল তেওঁৰ নাম হৈছিল ৰচিদ আলী আৰু ৰচিদ আলী হৈছে তেওঁৰ ৰিলেটিভ কোনো এজন ঘৰৰ লগা মানুহ। তেওঁ হেণ্ডিমেন নহয়, ঠিক তেওঁৰ লগত সহায়ৰ কাৰণে আহিছে। আৰু কিবা ক'বনে? Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you.